আরাফাত রহমান কোকো তখন বেঁচে ছিলেন। বিএনপি তখন ক্ষমতায়। একবার ছেলে কোকোকে নিয়ে চীন সফরে গেলেন দেশনেত্রী। চীনা সরকারের রাষ্ট্রীয় এক নৈশভোজে ঘটে যায় চমকপ্রদ এক ঘটনা। সেদিন খাবারের টেবিল থেকে ছেলে কোকোকে তুলে দিয়েছিলেন বেগম জিয়া। কিন্তু কেন? কি ঘটেছিল সেদিন খাবার টেবিলে? যে কাহিনী জানলে আপনি নিশ্চিতভাবেই বেগম জিয়ার প্রতি মুগ্ধ হয়ে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটির সাবেক প্রিন্সিপাল, লেকচারার ইন পুলিশ এডুকেশন ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, খালেদা জিয়া ও তার দুই ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোকে স্মৃতিচারণ করেছেন। গিয়াসউদ্দিন রিমন লেখেন, 23 ডিসেম্বর, শুভ্র তুষারে ঢাকা বেইজিং। তীব্র শীত আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডার ভেতর চীনের 161 বছরের প্রাচীনতম ঐতিহ্যবাহী পিকিং ডাক রেস্টুরেন্টে হাজির হলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিছুক্ষণ আগে বেইজিংয়ে পৌঁছেছেন তিনি। ডায়োতে স্টেট গেস্ট হাউসে উঠেছেন। বেইজিংয়ের সন্ধ্যায় যানজট পেরিয়ে নির্দিষ্ট সময়ের একটু আগেই নৈশভোজের দাওয়াতে পৌঁছে যান তিনি। আয়োজক চীনা কংগ্রেসের লেডি ভাইস চেয়ারম্যান তখন এসে পৌঁছাননি। ডিনার রুমে ঢুকে একেবারে সামনের ভিভিআইপি টেবিলে বসলেন বেগম খালেদা জিয়া। তার পেছনে এলেন আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তিনি রুমে ঢুকতেই কোকো সোজা বসতে গেলেন ভিভিআইপি টেবিলে, ঠিক মায়ের সামনে। অমনি খালেদা জিয়া বলে উঠলেন, দেখ তোর নাম আছে কিনা, নাম না থাকলে কিন্তু ওখানে বসা যাবে না। আর অমনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে টেবিলের প্রতিটি চেয়ারের সামনে লেখা নামগুলো পড়তে লাগলেন কোকো। খুঁজতে লাগলেন নিজের নাম। শেষ পর্যন্ত কোকো নিজের নাম না পেয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকলো। আস্তে আস্তে রুমে অতিথিরা প্রবেশ করতে থাকলো। এক পর্যায়ে কোকো উপায় না পেয়ে পেছনের দিকের একটা টেবিলে বসে পড়ল। এতক্ষণ প্রায় ফাঁকা ডিনার রুমে গিয়াসউদ্দিন রিমন দাঁড়িয়ে পরম আনন্দে উপভোগ করছিল মা ছেলের রসিকতা। এরপর গিয়াসউদ্দিন রিমন লেখেন, মুগ্ধতা কাটল ম্যাডাম যখন বললেন, দেখছো আমরা আগে চলে এসেছি, এখানে কোনো লোক নাই। বাংলাদেশে হলে এতক্ষণে কত লোক হয়েছে। তো ঢাকায় নিউজ পাঠানোর তাড়া নিয়ে আমি সেখান থেকে বেরিয়ে এলাম। পথে ভাবছিলাম মা ছেলের নিবিড় ঘনিষ্ঠতা ও সেন্স অফ হিউমার নিয়ে। আরাফাত রহমান কোকোর সঙ্গে আমার প্রথম পরিচয় তাদের ঢাকা সেনানিবাসের বাড়িতে। সেদিন দৈনিক ইনকিলাবের রিপোর্টার হিসেবে আমি গিয়েছিলাম তখনকার বিরোধী দলীয় নেতার সাক্ষাৎকার নিতে। ঠিক সাক্ষাৎকার নয়, আসলে একটি ঘটনায় বেগম জিয়ার প্রতিক্রিয়া জানতে। স্মৃতি যদি প্রবঞ্চনা না করে, এটা 1997 সালের কথা। বিরোধী দলের ডাকে টানা হরতাল চলছিল, সম্ভবত পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রতিবাদে। ওই হরতালে সন্ধ্যায় বাইরে থেকে বাড়ি ফিরছিলেন বড় ছেলে তারেক রহমান। সেনানিবাসের মূল রাস্তা থেকে শহীদ মইনুল রোডে ঢুকে সামান্য এগোলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি। মেইন রোড থেকে বাড়িতে ঢুকতে গিয়ে তারেক রহমান দেখলেন শহীদ মইনুল রোডের প্রবেশমুখে বসানো হচ্ছে বাঁশকল। বাঁশকল হল যান ও মানুষের চলাচল নিয়ন্ত্রণের জন্য দেওয়া এক ধরনের ব্যারিকেড। বলা নেই কওয়া নেই, বাড়ির সামনে বাঁশকল বসানো হচ্ছে দেখে হতবাক হয়ে পড়েন তারেক রহমান। বাঁশকল লাগানোর কাজে নিয়োজিত ব্যক্তিদের কাছে কারণ জানতে চান তিনি। সংশ্লিষ্টরা কোনো সদুত্তর না দিয়ে জড়িয়ে পড়েন বিতর্কে। খবর শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসেন খালেদা জিয়া। তার বাড়ির প্রবেশপথে তার অনুমতি বা ইচ্ছা ছাড়া বাঁশকল বসাতে বারণ করেন তিনি। শেষ পর্যন্ত পিছু হটে ক্যান্টনমেন্ট বোর্ডের সংশ্লিষ্টরা। একে তো হরতাল, তার উপর আবার ক্যান্টনমেন্টের ভেতরের ঘটনা বলে পুরো খবর পাওয়া যাচ্ছিল না। তাই খবরের সন্ধানে সংবাদপত্র লেখা স্কুটারে চড়ে ছুটে গেলাম। বনানী সৈনিক ক্লাবের গেট থেকে একটু দূরে নেমে গেলাম। সৈনিক ক্লাবের গেট পেরিয়ে হেঁটে চললাম ক্যান্টনমেন্টের ভেতরের দিকে। হেঁটেই পৌঁছাতে হলো 10 নম্বর শহীদ মইনুল রোডের বাড়ির গেটে। নিরাপত্তা কর্মীরা আমাকে থামিয়ে দিলেন। বললাম তারেক রহমানের কাছে এসেছি। তারা বললেন তিনি না এলে তারা আমাকে ভেতরে যেতে দেবেন না। রিসেপশন থেকে ভেতরে ফোন করে খবর দেওয়া হলো। একটু পরেই এলেন তারেক রহমান। তার সঙ্গে ভেতরে গেলাম। জিজ্ঞাসা করলাম কি ঘটনা ঘটেছে। বললেন আম্মা কথা বলবেন। এ কথা বলে সামনের ছোট্ট বসার ঘরে নিয়ে আমাকে বসালেন আর বললেন, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, ততক্ষণে চা খেয়ে নিন। এই বলে ভেতরে গেলেন তিনি। একটু পর ফিরলেন ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে। আমাকে পরিচয় করিয়ে দিলেন। ছোট ভাইকে বললেন আমাকে একটু সময় দিতে। ততক্ষণে চা নাস্তে এলো। অল্প স্বল্প 2-4টা কথা হলো কোকোর সঙ্গে। তার সঙ্গে সেদিনই প্রথম পরিচয়। এখনো পরিষ্কার মনে পড়ে ওই রাতে তারেক রহমানের চোখে মুখে আমি উদ্বেগের ছাপ দেখেছি, কিন্তু আরাফাত রহমান কোকোর কথাবার্তায় তার মধ্যে সামান্য উদ্বেগও দেখিনি। মনে হলো রাষ্ট্রচিন্তা, রাজনীতি ভাবনা থেকে তার অবস্থান অনেক দূরে। একেবারে সাদামাটা একজন উচ্ছল তরুণ। বাড়ির গেটে কি ঘটছে তা নিয়ে এতটুকু চিন্তিত নন তিনি। বছর কয়েক পর আরেকবার তার সঙ্গে বসেছিলাম হাইকুর এক 5 তারকা হোটেলের লবিতে।
যা চীনের হাইনান প্রদেশের রাজধানী শহর। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের একদল আড্ডা জমিয়েছিলেন সেখানে। লবির পাশে হোটেলের ফ্যাক্স রুম। ওখান থেকে ফ্যাক্সে ঢাকায় যুগান্তর অফিসে খবর পাঠিয়ে লবিতে আসতেই কেউ একজন ডেকে বসলেন তাদের আড্ডায়। পরিচয় করিয়ে দিলেন আরাফাত রহমান কোকোর সঙ্গে। অত্যন্ত সজ্জন, বন্ধু বৎসল কোকোকে আবার কাছ থেকে দেখলাম। সামান্য বাক্যালাপেই তার আন্তরিকতার ছোঁয়া পেলাম। বছর তিনেক পরে আরেকবার ক্ষণিকের জন্য দেখা হলো আরাফাত রহমান কোকোর সঙ্গে সাভারের অদূরে আশুলিয়ায় তার মায়ের নামে প্রতিষ্ঠিত খালেদা জিয়া ওল্ড হোমের উদ্বোধনীতে। আবারও কোকোর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান। সামান্য হেসে কুশলাদি জানতে চাইলেন। তারপর অনেকবার দেখা হয়েছে কোকোর সঙ্গে, তবে কোনো রাষ্ট্রীয় বা রাজনৈতিক কর্মসূচিতে নয়। কখনো দেখেছি তার বন্ধুদের সঙ্গে প্রাণ খুলে আড্ডা দিতে, কখনো সিথি ভাবিকে নিয়ে মুভেন পিক বা ক্লাব জিলাটোতে। দেখা হলে সালাম দিলে আন্তরিকতার সঙ্গে কথা বলতেন, ভালো মন্দ খোঁজ খবর নিতেন। তখন বাংলাদেশে জঙ্গি হামলার ঘটনা ঘটছিল, তাই প্রধানমন্ত্রী পুত্রকে রাতের বেলায় কোনো ধরনের নিরাপত্তা ছাড়া গুলশান বনানীতে দেখে নিরাপত্তা কর্মীরা উদ্বিগ্ন হয়ে যেতেন। কিন্তু নিরাপত্তা নিয়ে আরাফাত রহমান কোকোর কোনো ভাবনাই ছিল না। তার জন্য বাড়তি নিরাপত্তা কিংবা নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত এগিয়ে যাওয়ার কথা বললে বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করতেন। বলতেন, এগুলো লাগবে না, আমি নিজেই গাড়ি চালিয়ে চলে যাব। সম্ভবত কোকোর সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল আজাদ মসজিদে ঈদের জামাতে। তারপর নিজ বাড়িতে বন্দিদশা, গ্রেপ্তার, নির্যাতন, কারাবরণে গুরুতর অসুস্থ হয়ে গেলেন। ব্যাংককে চিকিৎসা নিতে গেলেন। রাষ্ট্র ক্ষমতা বা রাজনীতির সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকলেও রিমান্ডের নামে নির্মম নির্যাতনের শিকার হলেন তিনি। ক্রিকেট পাগল সদা প্রাণোচ্ছল তরুণ কোকোকে ঠেলে দেওয়া হলো গুরুতর অসুস্থতার দিকে। অ্যাম্বুলেন্সে করে অক্সিজেন মাস্ক পরা কোকোকে আদালতে নিতে দেখেছে বাংলাদেশের মানুষ। ক্রীড়ামোদী সুস্থ সবল কোকোকে গ্রেপ্তার পরবর্তী নির্যাতনে হুইল চেয়ারে বসিয়ে আদালতে হাজির করতেও দেখেছে। আদালতের সিঁড়িতে এক হাত বুকে রেখে আরেক হাত নিরাপত্তা রক্ষীদের ওপর ভর দিয়ে হেঁটে চলা প্রচণ্ড যন্ত্রণায় কোকড়ানো কোকোর মুখ টেলিভিশন ও সংবাদপত্রে দেখেছেন সবাই। দুঃখ পেল নির্যাতনকারীদের প্রতি ঘৃণা প্রকাশ ছাড়া তীব্র প্রতিবাদের সুযোগ ছিল না সে সময়। বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেয়া হলো সাজা, বাতিল করা হলো প্যারোল। ততদিনে ফুরিয়ে যায় কোকোর পাসপোর্টের মেয়াদ। ৮০-র দশকের শেষ ভাগে মেলবোর্নের মোনাস ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে গ্র্যাজুয়েশনের সুবাদে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে থাকার বা নাগরিকত্ব নেওয়ার সুযোগ ছিল কোকোর। কিন্তু দেশের টানে মায়ের কাছে বাংলাদেশে ফিরে আসা আরাফাত রহমান কোকো গুরুতর অসুস্থতার সময় ব্যাংককের হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হলেন। মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট ইস্যু করতে রাজি হয়নি থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। উল্টো বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়। বাধ্য হয়ে গুরুতর অসুস্থতা নিয়ে ব্যাংকক ছেড়ে যান তিনি। এরপর একেবারে নীরবে নিভৃতে নির্বাসন জীবন কাটান কুয়ালালামপুরে। স্ত্রী আর 2 কন্যাকে নিয়ে কুয়ালালামপুরের জীবনে খুব বেশি স্বাচ্ছন্দ্যে ছিলেন না বলে শুনেছি। চিকিৎসা বিজ্ঞানে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা মালয়েশিয়ায় যথাযথ চিকিৎসা তিনি পেয়েছিলেন কিনা তা নিয়েও কারো কারো মনে সংশয় রয়েছে। এসবের মাঝেই ২৪ জানুয়ারি ২০১৫-য় তার মৃত্যু স্বাভাবিক ছিল না। আমি মনে করি শেখ হাসিনার জিঘাংসার বলি আরাফাত রহমান কোকো। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পরিবারের আদরের কনিষ্ঠ পুত্র হয়েও কোকোর জীবন ছিল আটপৌরে। ক্রিকেট অন্তপ্রাণ, রাজনীতিমুক্ত, নিভৃতচারী একজন অমায়িক মানুষ ছিলেন তিনি। এরকম নিপাট ভালো একজন মানুষকেও রেহাই দেয়নি অন্ধ প্রতিহিংসুক হাসিনা। পরিবারের ইচ্ছা অনুযায়ী বনানীর সেনা কবরস্থানে দাফনেরও সুযোগ দেয়নি কোকোকে। এত জুলুম, নির্যাতন, অন্যায় অবিচারের কারণে কিনা জানি না, তবে কোকোর জানা চায় সর্বস্তরের শোকার্ত লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিঃসন্দেহে তার প্রতি ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। দর্শক, যে আওয়ামী লীগের কারণে কোকোকে মরতে হয়েছে, সেই আওয়ামী লীগকেই আবার বিএনপি ফিরিয়ে আনছে। তারেক রহমানের এমন সিদ্ধান্তে আপনি নাখোশ কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।